কই হে সুবোধ বাবু, এই মনোরম সন্ধ্যায় তোমার ওই আজগুবি গল্প একটা হবে নাকি? তা তুমি যাই বলো অপূর্ব, সুবোধের গল্পগুলো যতই অসম্ভব আর আজগুবি হোক না কেন, শুনতে কিন্তু মন্দ লাগে না। হ্যাঁ, তা যা বলেছো ভাই। তবে শুনুন, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি যখন এই শিক্ষকতার চাকরিতে যোগ দিই, তখন আমার প্রথম পোস্টিং হয়েছিল শিমুলবেড়িয়া নামে পশ্চিমের এক গ্রামে। প্রথম যেদিন আমি সেই গ্রামে গিয়ে পৌঁছাই, সেদিনই আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আমি একলা মানুষ, বাবা মা গত হওয়ার পর কলকাতায় শরিকি বাড়িটুকু ছাড়া আর কিছু ছিল না। আত্মীয় স্বজনও বিশেষ কেউ নেই আমার। তাই কলকাতা থেকে এত দূরে যখন পোস্টিং পেলাম, তখন বিশেষ কিছু মনে হয়নি। শিমুলবেড়িয়া গ্রামীণ স্কুলের হেডমাস্টার মশাইকে ফোন করে গ্রামের ঠিকানাটা জানতে চাইলে তিনি বললেন আগের দিন ওনার বাড়িতে চলে আসতে। সেই মতোই বেরিয়ে পড়লাম। সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরলাম। ঘণ্টা চারেকের ট্রেনের পথ। বিকেলেই পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। সিগন্যালের সমস্যার জন্য গন্তব্য স্টেশনে যখন ট্রেন ঢুকলো, তখন সন্ধ্যা 7টা। ভেবেছিলাম এখন তো সবে সন্ধ্যা, স্টেশন থেকে শিমুলবেড়িয়া 7-8 কিলোমিটারের বেশি নয়, কিছু না কিছু পেয়ে যাব নিশ্চয়ই। ট্রেন থেকে নামার সময় দেখলাম আমাকে নিয়ে সাকুল্যে 2-3 জন যাত্রী নামলো স্টেশনে। মালপত্রগুলো নামিয়ে সেগুলো একপাশে সরিয়ে রেখে যখন মুখ তুললাম, দেখলাম স্টেশন পুরো ফাঁকা, কোথাও কারো চিহ্ন পর্যন্ত নেই। লম্বা স্টেশনের দুই প্রান্ত নিকষ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। টিকিট কাউন্টারে আলো জ্বলছে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা, ও দাদা, শিমুলবেড়িয়া যাওয়ার গাড়িগুলো কোন দিকে পাওয়া যাবে? স্টেশন মাস্টার আমার মুখের দিকে কটমট করে তাকিয়ে বললেন, হুম, পাওয়া যাবে না। সন্ধ্যে 6টার পর ওই দিকে আর কোনো গাড়ি যায় না। তা কোথায় যাবেন আপনি? আগে শিমুলবেড়িয়া গ্রামীণ স্কুলের হেডমাস্টার মশাই বীরেশ্বর বাবু আসেন না, ওনার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, মাস্টার মশাইয়ের বাড়ি যাবেন। কিন্তু মুশকিল হচ্ছে, সিমলে যাওয়ার কোনো গাড়ি আপনি এখন পাবেন না। যদি বলেন পাশের ডরমেটারিটা খুলে দিচ্ছি, ওইখানে রাতটা কাটিয়ে দিন, সকালবেলা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। আমি বললাম, না না, তা হয় না, উনি চিন্তা করবেন। তাহলে দেখুন নিজেই কেন ব্যবস্থা করে নিতে পারেন কিনা। চট সব। স্টেশনের মাঝ বরাবর একটা পুরনো ওভারব্রিজ। ওভারব্রিজটা যেখানে নেমেছে, সেখান থেকেই একটা লাল মাটির পথ চলে গেছে আরও অন্ধকারের মধ্যে। দুই দিকে এক মানুষ সমান উঁচু ঘাস। আমি মালপত্র নিয়ে আর ওভারব্রিজে উঠলাম না। ফাঁকা স্টেশন, ট্র্যাকেই নেমে পড়লাম। ছেঁড়া তুলোর মতো মেঘের মধ্যে দিয়ে থালার মতো গোল চাঁদ উঁকি মারছে। ওইদিকে গিয়ে চাঁদের আলোতে লাল মাটির পথটা কোন দিকে গেছে সেটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু তার কোনো উপায় নেই। কিছুটা এগিয়েই রাস্তাটা অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। হঠাৎ ঘাড়ের কাছে কেউ বলল, বাবু, যাবেন তো? আসেন আসেন, উঠে আসেন। দেখি হাত পাঁচেক দূরে একটা লোক তার সাইকেল রিক্সা নিয়ে দাঁড়িয়ে হাসি হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে। রিক্সাটার অবস্থা একেবারেই ভগ্ন, উঠলেই বুঝি ওটা ভেঙে পড়বে। লোকটার দিকে একটু ভালো করে দেখে বুঝলাম তার অবস্থাও ঠিক তার রিক্সারই মতো। হাড় গিলে চেহারা, পরনে একটা ছোট ধুতি খাটো করে পরা। এই নভেম্বরের সন্ধ্যায় বেশ ঠান্ডা পড়ে গেছে, এর মাঝেও যে কেউ খালি গায়ে রিক্সা চালাতে পারে, এ আমি প্রথম দেখছি। যাই হোক, অনিষ্ঠা সত্ত্বেও
বিপদে পড়ে মালপত্র যা ছিল রিকশাতে চাপিয়ে নিজেও সাবধানে চড়ে বসলাম ওটাতে। রিকশাটা যেন আমাকে অবাক করে দিয়ে দিব্যি নিঃশব্দে চলতে লাগলো। বেশ লাগছিল। দুই দিকে উলু ঘাসের বন, আর দূরে দূরে দুই একটা বাওলা গাছ মাথা উঁচু করে পিছনের দিকে ছুটে যাচ্ছে। তা বাবু, মাস্টার মশাইয়ের বাড়ি যাবেন তাই তো? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ যাব, কিন্তু আপনি জানলেন কি করে? আমি যে ওইখানে দাঁড়িয়েছিল, আপনি টিকিট বাবুকে বলতেছিলেন। লোকটার গলা যেন একটু বেশি নাকের সুরে শোনালো। সবে শীত পড়েছে। কুয়াশার একটা পাতলা চাদর মাটির একটু ওপরে স্থির হয়ে আছে। চাঁদের আলোয় দেখলাম দুপাশের গাছগুলো যেন খুব দ্রুত পেছনের দিকে ছুটে চলেছে। আমার ইন্দ্রিয়গুলো হঠাৎ সজাগ হয়ে বলতে লাগলো, রিকশাটা মাটিতে নয়, বাতাসে ভাসতে ভাসতে চলেছে। অস্বাভাবিক গতিতে ছুটছে সেটা। আবার নার্ভগুলো দুরন্ত উত্তেজনায় আমাকে অস্থির করে তুলল। আমি অস্বস্তিটা কাটানোর জন্য রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তা মশাই, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আগে হ্যাঁ বাবু, আমি এইখানেই থাকি। আমার নাম দুলাল, লোকে দুলে বলেই ডাকে। আচ্ছা, সন্ধ্যার পর এদিকে কেউ আসে না শুনলাম, ব্যাপারটা কি? ও কিছু নয় বাবু, ও কিছু নয়, এই তো আমরা তো আছি। আমি বললাম, তোমরা আর কই, তোমাকেই তো শুধু দেখছি। আমার কথা শেষ হতে না হতেই আমার ডান দিক থেকে একটা খনা গলায় কেউ বলে উঠল, কিরে তুলে, যাত্রী পেলি? আরে ভরে অনেকদিন পর পেয়েছি। সে তো দেখতেই পাচ্ছি। হঠাৎ আমার বাম দিক থেকে শুনলাম, তা কোথা থেকে পেলি এমন যাত্রী? বাবু কোথায় যাবে? কোথায় আর যাবেন রে, আমাদের সিমলেতেই আসতেছেন, সেই কলকের থেকে। আমি বুঝতে পারলাম না, আমাদের এই রিক্সাটার গতির সাথে পাল্লা দিয়ে এই লোক দুটো কি হাঁটছেন, নাকি দৌড়াচ্ছেন, নাকি ভাসছেন আমাদের রিক্সাটারই মতো। ও বাবা, কলিকিতা থেকে? তা হঠাৎ কলিকিতা থেকে আমাদের এই ইঁদো গায়ে কেন রে? আমি ভয়ে কাঁটা হয়ে ওদের কথোপকথন শুনতে লাগলাম। এই যে, সেইটা তো জিজ্ঞেস করা হয়নি, দাঁড়া জিজ্ঞেস করি। ও বাপ, তা আমাদের এই গ্রামে কি দরকারে আইছেন? আমি আমতা আমতা করে বললাম, তোমাদের এই শিমুলবেড়িয়া গ্রামে আমার পোস্টিং দেওয়া হয়েছে। আমি ভূগোলের শিক্ষক, কাল জয়েন করছি। ও বাবা, তাই নাকি? ওরে বাবু তো আমাদের গ্রামের স্কুলের মাস্টার মশাই রে। ভালো ভালো, সেই কবে থেকে ওই হেডমাস্টারটাই একাই স্কুল সামলাচ্ছেন। কোনো মাস্টার তো এসে এখানে থাকতেই চায় না, দুদিন পরেই চাকরি ছেড়ে পালায়। তোদের মাঝে কি কোনো মানুষ থাকতে পারে রে? স্যার, আপনাকে কিন্তু থাকতেই হবে, গ্রামের ছেলেপুলেকে মানুষ করতে হবে। যত সব সিমলের ভূত, সারা জীবন পড়লেও ওরা মানুষ হবি না। আমি একটু আশ্বস্ত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই তো সে কলকাতা থেকে এত দূরে এসছি। হ্যাঁ মাস্টার, মনে থাকে যেন। নেন বাবু, নেমে পড়ুন, আপনার সিমলে এসে গেছে। ওই যে আলোটা জ্বলছে দেখছেন, ওটাই হেডমাস্টারের বাড়ি। আমি তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে মালপত্রগুলো নামিয়ে
পকেটের মধ্যে হাত দিলাম ভাড়া মেটানোর জন্য। একটা পায়ের শব্দ পেয়ে দেখলাম একটা কেউ টর্চ নিয়ে এদিকেই আসছে। টর্চটা আমার উপরে ফেলে কেউ ভারী গলায় বলল, কে ওখানে? আগে আমি সুবোধ। ওহো, সুবোধ বাবু, আসুন আসুন। বলেই হঠাৎ থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তা আপনি এতটা পথ হেঁটে এলেন নাকি? আমি এবার পকেট থেকে টাকাটা বের করে বললাম, এই তো রিক্সাতেই। বলেই হঠাৎ স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম কোথায় রিক্সা, কোথায় বা তার চালক? তারা যেন কর্পূরের মতো হঠাৎ উপে গেছে। বীরেশ্বরবাবু একটা মুচকি হেসে বললেন, বুঝেছি, আসুন।